আরে ভাই, কেউ এই ওয়ার্ল্ড কাপটাকে একটু থামাও। ওরে বাপ রে ভাই, আমার হার্ট এতটা স্ট্রং না যে আমি এমন ম্যাচ সামলাতে পারবো ভাই। 110 118 মিনিট পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গিয়ে যদি এমন ড্রামা দেখাও, তাহলে এই ড্রামা চক্করে কোনো একদিন আমারই ড্রামা হয়ে যাবে। ফুটবলের হাত ধরে বসো, ভাবো যে আজ কি হবে। কিন্তু যদি আগেই জানতাম যে কি হতে যাচ্ছে, আর যদি সেটাই হতো, তাহলে এমন কেন হয় ভাই? একটা ম্যাচ শান্তিতে জিততে দাও, একটা ম্যাচ শান্তিতে শেষ হতে দাও। পাগল বানিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড কাপ আমাকে ভাই। আমি তোমাদের লিটারেলি বলতেছি যে প্রতিটা ভিডিও শুরু হওয়ার আগেই আমার মুখ থেকে হচ্ছে প্রথম কথা বের হবে, ও হো হো কি ম্যাচ ছিল গত রাতে। কিছু করার নাই ভাই, তোমরা আমাকে পাগল বললেও কিছু করার নাই আমার। কাল রাতে তো স্পেন প্রথমে অস্ট্রিয়ার নামে একেবারে ডেথ নোটে লিখে নিয়ে আসছিল, আর ঠিক তারপরেই পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। ওটা ছিল আমাদের মতকা খেল। প্রথমার্ধটা খেলেছে শুধু আমাদের দেখানোর জন্য ফুটবল দেখে কিভাবে মানুষ মারা যায়, এটা হচ্ছে প্রথমভাবে হয়েছিল। আর সেকেন্ড হাফ আসে, যেভাবে সেকেন্ড হাফ চললো বন্ধুরা, সত্যি বলছি কোনোদিন হচ্ছে হার্ট অ্যাটাক হয়েই যাবে আমার। আর এখন রাউন্ড অফ 16-এ আমরা লিটারেলি পাচ্ছি পর্তুগাল ভার্সেস স্পেন। বন্ধুরা, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। এই ওয়ার্ল্ড কাপ যদি এভাবেই চলতে থাকে, তাহলে এটা হবে গ্রেটেস্ট ওয়ার্ল্ড কাপ অফ অল টাইম। এটা নিয়ে কোনো ডিবেট নেই, এটা নিয়ে কোনো ডিবেটই নেই ভাই। যাই হোক, আগে স্পেনের ম্যাচটা নিয়ে কথা বলি, কারণ ওটা আগে হয়েছে। কিন্তু পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচটা দুইটা ম্যাচ ছিল একটার মধ্যে। মানে প্রথমার্ধটা ছিল একটা ম্যাচ, আর দ্বিতীয়ার্ধটা পুরো দুইটা দুই রকম ম্যাচ ছিল। প্রথমে কনটেক্সট বলি, ম্যাচ শুরু হওয়ার আগেই হচ্ছে ঠিক আগেই একটা বড় নিউজ চলে আসে যে ক্রিস্টিয়ানো রোনালদোর হচ্ছে বোন একটা ইন্টারভিউ দিয়েছিল। সে বলেছিল যে হচ্ছে প্রতিটা ম্যাচ এখন উপভোগ করে নিন, এটাই লাস্ট ড্যান্স। মানে অফিসিয়ালি যদি পর্তুগাল হেরে যায়, তাহলে এই টুর্নামেন্টেই হবে রোনালদোয়ের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। ম্যাচ শুরু হওয়ার আগেই এই খবর আসার পর পুরো ম্যাচের ন্যারেটিভ একেবারে বদলে যায়। কারণ পর্তুগাল যদি হেরে যেত, তাহলে এটাই হতো ক্রিস্টিয়ানো রোনালদো এর শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ। এক নিমিষেই সব কিছু বদলে গেল, কারণ এর আগে রোনালদো নিজেই হচ্ছে বলেছিল, আমি তো খেলবই, হয়তো হচ্ছে পরে হচ্ছে পরের ওয়ার্ল্ড কাপেও খেলবো, আমার শরীর তো এখনও 24 বছরের মতো, নিজের ছেলের সাথে হচ্ছে খেলে হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলে অবসর নেব। অনেকেই আশা করছিল যে এই খবরটা একদিন না একদিন আসবে, কিন্তু নকআউট ম্যাচের ঠিক আগেই এমন খবর আসবে। আর তারপর যেভাবে ম্যাচটা বিল্ড আপ হলো, সব কিছু কনটেক্সটই বদলে গেল। আর ক্রোয়েশিয়া এমন একটা দল যারা সত্যি ওয়ার্ল্ড কাপ খেলতে জানে। প্রিভিউতেও আমি বলেছিলাম, প্রতিবারে এই দলকে নিয়ে একই কথা বলি, ওয়ার্ল্ড কাপে এরা এমন একটা দল যে আছে, তারা নিজেকে একদম বড় দলের মতো করে খেলে। কীভাবে টুর্নামেন্টে ডিপ পর্যন্ত যায় সেটা এরা হচ্ছে খুব ভালো করেই জানে, কীভাবে ডিপ পর্যন্ত যাওয়া যায়। তাদের ছিল স্ট্রাইকার বুদিমির, ওর নামের সাথেই হচ্ছে পুরো বয়স লেখা আছে। তারপর লুকা মদ্রিচ, কোভাচিচ আছে, প্যারিসিচ এখনও লেফট উইঙ্গে দৌড়াচ্ছে। তবু এই দলের কিছু দারুণ ইয়াং প্লেয়ারও আছে। এই ম্যাচের আগেই আমরা এই দল নিয়ে অনেক কথা বলেছিলাম, প্রিভিউতে হচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করেছি। ইংল্যান্ডের কাছে হারার পর ওরা দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে। তারপর হচ্ছে গেম কন্ট্রোল, গেম ম্যানেজমেন্ট সবই হচ্ছে দল জানে, এই দল জানে। পর্তুগালের জন্য এই ম্যাচ জেতা মোটেও সহজ হওয়ার কথা ছিল না। পর্তুগালের গ্রুপ স্টেজের পারফরমেন্স দেখলে এই ম্যাচ জেতা সহজ হওয়ার কথাই ছিল না তাদের। আর তারপর হচ্ছে শুরু হলো তাদের ম্যাচের ফার্স্ট হাফ। সত্যি বলছি, এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বোরিং ফার্স্ট হাফ ছিল এটা। ফার্স্ট হাফ দেখে আমার মনে হচ্ছিল এই দুই দলকেই বাদ দিয়ে দাও, দুই দলকে হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও ভাই। পর্তুগাল পুরো ফার্স্ট হাফে এক এক্সিও তৈরি করতে পারেনি, আর ক্রোয়েশিয়া ওরাও প্রায় কোনো ক্লিয়ারই চান্সই তৈরি বানাতে পারেনি তারা। দুই দলই হচ্ছে এত স্লো টেম্পোতে খেলছিল, কারণ আমার মনে হচ্ছিল দুই দলই খুব পজিশন ধরে রাখতে চাচ্ছিল, সেফ ফুটবল খেলতেছিল। ঠিক আছে, ক্রোয়েশিয়ার দিক থেকে দেখলে ওরা পুরো ফোকাস করছিল নিজেদের ডিফেন্সিভ স্ট্রাকচার ধরে রাখার জন্য, যেন কোনো স্পেস তৈরি না হয়। কাউন্টার অ্যাটাক করতেছিল না। ফার্স্ট হাফ দেখলেও তুমি অবাক হবে যে কাউন্টার অ্যাটাক মারার সুযোগ হচ্ছিল, কিন্তু রোনালদো ভাই রাফায়েল লিওয়ের উইঙ্গে যায় দাঁড়িয়েছিল। সে হচ্ছে রাফায়েল লিওর উইঙ্গে গিয়ে ওর কাছে বল চাচ্ছিল। পর্তুগালকে খেলতে দেখে আমার তো তোমার হাসি পাবে ভাই যদি তোমরা ফার্স্ট হাফ দেখে থাকো তাহলে। কারণ পর্তুগাল যতবার হচ্ছে ক্রোয়েশিয়ার দিকে অ্যাটাক করছিল, আর ক্রোয়েশিয়া যখনই একটু কাউন্টারের সুযোগ দিচ্ছিল, পর্তুগাল তখনও হচ্ছে চেষ্টা করছিল যেন ডিফেন্সিভ দিক থেকে অন্তত সলিড থাকে। আর সেই কারণেই দেখবে ক্রোয়েশিয়া ফার্স্ট হাফে তেমন বড় কোনো চান্স তৈরি করতে পারেনি। যেতটুকু হচ্ছে করেছে সব দিয়েগো কস্টা সামলে নিয়েছে। কিন্তু পর্তুগাল যখনই অ্যাটাকে করার সুযোগ পাচ্ছিল, সে যেই
হচ্ছে রাফায়েল লিয়াওর কাছে বল পাচ্ছিল, রোনালদো চলে যাচ্ছিল ওর উইঙ্গে। আরে ভাই তুমি বক্সে যাও না, তুমি হচ্ছে উইঙ্গে যায় কি করবা, তোমার কাছে ওই শেয়ার লেগস নাই, তুমি বক্সে যাও, তারপর তোমার জন্য ক্রস দিবে রাফায়েল লিয়াও। আর রোনালদো যদি সামনে থাকে তাহলে ব্রুনো ফার্নান্ডেজ নেমে এসে বল নিয়ে নিচ্ছিল, তারপরে ব্রুনো ফার্নান্ডেজ এসে রাফায়েল লিয়াও এর কাছ থেকে বল নিচ্ছিল, নিয়ে আবার পিছনে ব্যাক পাস করে দিচ্ছিল। মানে পুরো একটা আজব ফার্স্ট হাফ ছিল এটা। যাই হোক, কোনোভাবে ফার্স্ট হাফ সার্ভাইভ করে সেকেন্ড হাফে যাওয়ার পর ও হো ক্রোয়েশিয়া যেভাবে ম্যাচের প্রাণ ফিরিয়ে এনেছে। সবার আগে পর্তুগালকে ফুল রেসপেক্ট। ক্রোয়েশিয়ার প্রথম গোল খাওয়ার পর ওরা যেভাবে রিয়্যাক্ট করেছে, কিন্তু ক্রোয়েশিয়া একেবারে পুরো গেম প্ল্যান বদলে ফেললো। ওরা ডিরেক্ট অ্যাটাক শুরু করলো, আর বুদিমিরকে সাবস্টিটিউট করাটা আমার মতে পুরো ম্যাচের বিগেস্ট ডিফারেন্স মেকার ছিল। কারণ ফার্স্ট হাফে ওরা হচ্ছে বারবার হচ্ছে লং বল খেলছিল স্ট্রাইকার বুদিমিরের দিকে, বুদিমির বল নিচ্ছিল নিয়ে, কিন্তু সেকেন্ড বলে ক্রোয়েশিয়া পাচ্ছিল না, কিন্তু বুদিমার ঠিক মতো রানই তৈরি করতে পারছিল না। ও এতক্ষণ বল ধরে রাখতে পারতেছিল না, কারণ হচ্ছে যাতে বাকিরা হচ্ছে অ্যাটাকে জয়েন করতে পারে এবং তারপর সে বল রিলিজ করতে পারে। আর এখানেই বারবার হচ্ছে ক্রোয়েশিয়া ভেঙে পড়ছিল। সেকেন্ড হাফে স্ট্রাইকার বদলানোর পর ক্রোয়েশিয়া যেভাবে অ্যাটাক করলো, পুরো পর্তুগালের ডিফেন্সিভ গেম প্ল্যানটাই এক্সপোজ হয়ে গেল। কারণ পর্তুগালের ফুল ব্যাকটা যারা হচ্ছে অনেক উপরে উঠে যায়, তা ফলে তাদের পেছনে অনেক স্পেস তৈরি হয়। আমরা আগেও দেখিয়েছি কঙ্গোয়ের এই জায়গাটা এক্সপ্লয়েট করতে, কলম্বিয়াও একই জায়গায় কাজ করার চেষ্টা করছিল। আর এবার ক্রোয়েশিয়া ঠিক একইভাবে স্পেস এক্সপ্লয়েট করলো। ওরা একটা দারুণ গোল করলো, আসলে হচ্ছে দুইটা গোলেও হচ্ছে করেছিল, কিন্তু হচ্ছে তারা একটা অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। কিন্তু এরপর পর্তুগাল একটা খুব গুরুত্বপূর্ণ পেনাল্টি পায়। হ্যাঁ, একদম পরিষ্কার পেনাল্টি ছিল। রেনাতো ভেগাকে একেবারে হচ্ছে জড়িয়ে ধরে ফেলে দিয়েছিল ডিফেন্ডার, ও হেডার নিতে যাচ্ছিল, আর সেই গোল ক্লিয়ার গোল স্কোরিং অপরচুনিটিটা ডিনাই করা হয়। এরপর রোনালদো নিতে আসে পেনাল্টি, তারপর হচ্ছে রোনালদো সেই পেনাল্টি স্কোর করে। এটাই ছিল ওয়ার্ল্ড কাপ নকআউট স্টেজে রোনালদো এর প্রথম গোল। বন্ধুরা, প্রচণ্ড প্রেশারের পেনাল্টি ছিল এটা, কিন্তু শেষে হচ্ছে পর্যন্ত সে গোল করে, এটাই হচ্ছে বড় ব্যাপার। পর্তুগাল আর রোনালদো দুইজনের জন্যই এটা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা গোল ছিল। তার কারণ আমরা জানি যে রোনালদো এটা নিয়ে হয়তো 6টা ওয়ার্ল্ড কাপ, কিন্তু তার হচ্ছে এটা প্রথম হচ্ছে নকআউট স্টেজে গোল। তারপর আসে হচ্ছে ম্যাচের হাইলাইট মোমেন্টে পর্তুগালের বেশিরভাগ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তুলে নেওয়া হয়েছিল। আমার মনে হয় রবার্তো মার্টিনেজ এখানে খুবই একটা বোল্ড ডিসিশন নিয়েছিল। কারণ হচ্ছে অনেস্টলি আমি এই ডিসিশনটা অ্যাপ্রিসিয়েট করি, কারণ উনি গেমের কন্ট্রোল ছেড়ে দিয়েছিল। ও হচ্ছে পুরো গেমের কন্ট্রোল ছেড়ে দেয়, তারপর একের পর অ্যাটাক প্লেয়ার সামনে নামায়, তারপরে এখন হচ্ছে এমন প্লেয়ার নামায় যারা হচ্ছে ডিফেন্সিভ কাজও করতে পারবে, কিন্তু বল ধরে রেখে গেম কন্ট্রোল করতে পারবে না। মানে পুরো কন্ট্রোল ক্রোয়েশিয়ার হাতে দিয়ে দেয় হচ্ছে রবার্তো মার্টিনেজ। এই চেঞ্জেস করার পর ব্রুনো ফার্নান্ডেজকে তুলে নেয়, ভিটিনাকে তুলে নেয়, ক্যান্সেলোকে তুলে নেয়। মানে যারা বল সার্কুলেট করতেছিল, গেমে বিল্ড আপ করতেছিল, পেড্রো নেটো সহ প্রায় সবাইকে তুলে নেয়। তার বদলে তারা হচ্ছে এমন প্লেয়ার নামায় যারা হচ্ছে হয়তো বল হোল্ড করতে পারবে না, কিন্তু পাস কন্ট্রোল করতে পারবে না, কিন্তু হচ্ছে বল ড্রাইভ করতে পারবে, সোজা অ্যাটাক করতে পারবে। পুরো স্ট্র্যাটেজিটাই হচ্ছে অ্যাটাক মাইন্ডেড হয়ে যায়। তিনি 2 স্ট্রাইকার নিয়ে হচ্ছে খেলা শুরু করে। রোনালদো এর সঙ্গে গোনসালো রামোসকে নামিয়ে দেয়। তারপর হচ্ছে আমরা দেখি ভাই রোনালদোকেও সাবস্টিটিউট করে নেওয়া হয় লাস্টের দিকে। এটা হচ্ছে নিয়ে অনেক রোনালদো ফ্যান খুশি ছিল না, কারণ রোনালদো যখন উঠছিল তার মুখে স্পষ্ট বিরক্তি দেখা যাচ্ছিল। তারপর রাফায়েল লিয়াওয়ের দারুণ একটা ক্রসে গোনসালো রামোসের একটা অসাধারণ হেডার, একটা দারুণ গোল যেটা পর্তুগালকে 2-1 ব্যবধানে এগিয়ে আনে। আর তখন তুমি ভাবছো ঠিক আছে এবার ম্যাচ শেষ, কিন্তু না, এই ওয়ার্ল্ড কাপে এত সহজে ম্যাচ শেষ হয় না ভাই। এই ওয়ার্ল্ড কাপে এত সহজে ম্যাচ শেষ হয় নাকি? লিটারেলি 10 মিনিট এডেড টাইম দেওয়া হয়। মনে হচ্ছিল যেন ম্যাচটা 11,000 মিনিটের মতো হচ্ছে চলতেছিল। আমি জানি না যে কিভাবে এটা হচ্ছিল, যে ম্যাচ হচ্ছে 118 মিনিট পর্যন্ত চলে গেছিল, কিন্তু ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া ইকুয়ালাইজ করে বসে। কিন্তু সেই গোল এর সবচেয়ে সুন্দর দিকটা ছিল নতুন টেকনোলজির কারণে। বলের যে ভেতরে যে চিপ বসানো আছে সেই চিপ ঠিক বুঝে ফেলে কখন হচ্ছে বলে কন্ট্যাক্ট হয়েছে, আবার কখন কন্ট্যাক্ট হয়নি। আর সেই টেকনোলজির কারণেই যে প্লেয়ার বল পাস করেছিল গার্দিওলকে, সে অফসাইড ধরা পড়ে। এখানে ক্রোয়েশিয়ার প্লেয়াররা মাথায় হচ্ছে বল লাগছিল, যার হচ্ছে আর এখানে একটা গ্রাফ দেখা সৃষ্টি হয়েছিল, যেটাতে দেখা যায় কি যে স্নিকো টাইপের যে বল হচ্ছে তার মাথায় লেগে যায়। এটাই নতুন টেকনোলজি। কিন্তু ভাই এখানে একটা কন্ট্রোভার্সি আছে, কারণ ওই প্লেয়ারের কন্ট্যাক্ট যেটা হচ্ছে স্নিকোতে ধরা পড়ে, তার হচ্ছে তারপরেই রেনাতো ভেগার মাথায় বল লাগছিল, আর সবাই ওইটা ইগনোর করে চলতেছিল ভাই। আর কমেন্টেটর বলতেছিল যে ওইটা রেনাতো ভেগা ইচ্ছা করে মাথায় লাগায় নাই, তাই জন্য ওটা কাউন্ট করা হবে না। ভাই এটা কোন ধরনের কথা? ইচ্ছা করে মাথায় লাগায় নাই? হোয়াট আর ইউ ইয়াপিং? ভাই ওটা কেমনে?
ও মাই গড! আমি জানি তো অনেকেই হচ্ছে এখন মাথায় চুলকাচ্ছে, কারণ ফুটবলের ইতিহাসে এভাবে প্রথমবার এই টেকনোলজি এত বড় রোল প্লে করলো। সত্যি বলতে এই টেকনোলজি আছে আমারই জানা ছিল না। আমার জানা ছিল কিন্তু এভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে সেটা আমার জানা ছিল না। আজকেই প্রথম জানলাম এমন কিছু এক্সিস্ট করে। তাই অনেক কিছু, অনেক মানুষ অবাক হয়ে গেছে হঠাৎ করে এটা দেখে, যে হচ্ছে কারণ ক্রোয়েশিয়ার জন্য এটা বিশাল একটা মোমেন্ট ছিল, একটা বিশাল মোমেন্ট ছিল এটা। 2-2 করে ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের কাছে, কিন্তু ওইটা একটা কন্ট্রোভার্সি ডিসিশনের কারণে গোল ক্যান্সেল হয়ে যাওয়ার পর লুকা মদ্রিচের মুখে যে হাসিটা আছে, ও মাই গড! ওটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগছিল। আমার মনে হয় প্রায় সবাই লুকা মদ্রিচের জন্য খারাপ অনুভব করেছে। এই বয়সেও পুরো ম্যাচে মিডফিল্ডের সেরা প্লেয়ার ছিল সে। লুকা মদ্রিচ পুরো মিডফিল্ডের সেরা মিডফিল্ডার ছিল ওই পুরো ম্যাচে। আর সত্যি বলতে ক্রোয়েশিয়ার সেকেন্ড হাফে যেভাবে খেলেছে, যদি ডিয়েগো কস্টা না থাকতো তাহলে ম্যাচের গল্পটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। কস্টা এই পর্তুগালকে হচ্ছে রাউন্ড অফ 16 তো তুলে এনেছে। রোনালদো না, গোনসালো রামোসও না, ওদের কেউই না। ডিয়েগো কস্টা এখন পর্যন্ত পর্তুগালের মেইন প্লেয়ার। ওয়ার্ল্ড কাপে হচ্ছে পর্তুগালের বেস্ট প্লেয়ার যদি কাউকে বলতে হয় তাহলে সেটা হবে ডিয়েগো কস্টা। ডিয়েগো কস্টার জন্যই রোনালদো আছে, পর্তুগাল আছে, রবার্তো মার্টিনেজও আছে। ও না থাকলে ভাই এদের কাউকে হচ্ছে কেউ হচ্ছে আছে এখানে থাকতো না। কারণ খারাপ লাগলেও লাগুক, কিন্তু এটাই বাস্তবতা। কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই ভাই, এটাই বাস্তবতা। আর এখন আমরা রাউন্ড অফ 16-এ দেখতে যাচ্ছি পর্তুগাল ভার্সেস স্পেন, যেটা একেবারে পাগল করে দেওয়ার মতো একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ এই ওয়ার্ল্ড কাপ যেভাবে ম্যাচ চলতেছে, আমি সত্যি বলতে তোমাদের কোনো কথা শুনতে চাই না ভাই। কারণ আমি জানি যে তোমরা যদি গত রাতে স্পেনের ম্যাচ দেখো, যদি হচ্ছে তাহলে তোমাদের ভয় লাগবেই। তুমি যদি রোনালদো ফ্যান হও তাহলেও তো অবশ্যই তোমার ভয় লাগবে। আর রোনালদো ফ্যান না হলেও তবুও তোমাদের ভয় লাগবে ভাই। তুমি যে দলের ফ্যান হও না কেন তোমার ভয় লাগবেই। পর্তুগালের ফ্যান হও ভয় লাগবে, স্পেনের ফ্যান হও ভয় লাগবেই। কারণ স্পেন ন্যাশনাল টিম যেভাবে বল রাখে এই ওয়ার্ল্ড কাপে আর কোনো দল সেভাবে হচ্ছে বল পারতেছে না রাখ। আমার মতে ওরাই ওয়ার্ল্ড কাপের বেস্ট ডিফেন্সিভ টিম। আর ওদের ধারের কাছেও কেউ নাই ভাই। এখন পর্যন্ত একটা গোলও খায়নি ওরা। কিন্তু আসল বিষয় শুধু গোল না খাওয়া না, আসল বিষয় হলো ওরা যেভাবে ডিফেন্ড করে, বল হচ্ছে হারানোর পর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার বল কেড়ে নেয়। ওদের যে পাও কুভার্সি আছে, যে হচ্ছে প্রাইম মালদিনির মতো খেলতেছে ভাই, সে তারপর হচ্ছে ওদের অ্যাভারেজ বল রিকভারি টাইম ছিল মাত্র 11 সেকেন্ড গত রাতে, যেটা ওয়ার্ল্ড কাপের ফাস্টেস্ট রিকভারি টাইম, ওয়ার্ল্ড কাপের ফাস্টেস্ট বল রিকভারি টাইম কোনো টিমের। মানে ডিফেন্সিভ পারফরমেন্স একেবারে ইনসেন ছিল স্পেনের। আর ওরা ম্যাচটা 3-0 ব্যবধানে জিতেছে। ওয়ারজাবেল আবারও 2টা গোল করেছে। পুরো দল মিলে হচ্ছে দারুণ একটা অ্যাটাকিং পারফরমেন্স দিয়েছে। আর অনেক ডেঞ্জারাস অ্যাটাক তৈরি করতেছিল তারা। লামিন ইয়ামাল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, যদিও আমার মতে ও আসলে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করতো না। আমার মতে ওয়ারজাবাল অথবা কুকুরেরা বেশি ডিজার্ভ করতো এই ম্যাচটা ম্যান অফ দ্য ম্যাচ। তবুও অনেকেই বলবে লামিন ইয়ামাল তো গোল করেনি, অ্যাসিস্টও করেনি, কিন্তু ওর ড্রিবেল, বারবার নাটমেক করা, ওর থ্রেটনিং রান, ওর ডেঞ্জারাস বল ডেলিভারি, ও সব কিছুর ভ্যালু আছে ভাই। আর আমার মনে হয় পেদ্রি আর রদ্রিয়ের মিডফিল্ড যেভাবে প্রতিবার বল হারিয়ে আবার সঙ্গে সঙ্গে জিতে নিচ্ছিল একটা রিস্কি পাসের পর, বা খুব অ্যাডভান্স পজিশনে বল হারানোর পর একটুও হচ্ছে পিছিয়ে যাচ্ছিল না, বল রিকভারি করার জন্য সঙ্গে সঙ্গে প্রেস করতেছিল ভাই। স্পেন একটা ইনসেনলি গুড ডিফেন্সিভ টিম। অস্ট্রিয়া পুরো ম্যাচে মাত্র 0.32 এক্সজি তৈরি করেছে, আর স্পেন করেছে 2.80 এক্সজি। স্পেন মোট 23টা শট নিয়েছে, অস্ট্রিয়া নিয়েছে মাত্র 5টা শট। অন টার্গেটে ছিল একটাও না তার মধ্যে। মানে অস্ট্রিয়া একটা শটও অন টার্গেটে রাখতে পারেনি। অপোনেন্ট বক্সে টাচ করেছিল, সংখ্যা ছিল তাদের হচ্ছে স্পেন করেছে 150টা টাচ, আর অস্ট্রিয়া করেছে স্পেনের বক্সে মাত্র 10টা টাচ। ভাই এই টিমের পজিশন রিটেনশনের লেভেল একেবারে অবিশ্বাস্য। আর পর্তুগাল ভার্সেস স্পেন একটা পাগল করে দেওয়ার মতো ম্যাচ হতে যাচ্ছে। প্রথমার্ধে পর্তুগালকে দেখে মনে হয়েছিল স্পেন ওদের একদম গুড়িয়ে দিবে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে কিছুই নিশ্চিত না ভাই। পর্তুগাল কলম্বিয়ার বিপক্ষে সামহাউ একটা ক্লিন উইনার ধরে নেওয়া যাবে না, এটাই জিনিস গ্যারান্টিড যে এই ম্যাচটা হবে একেবারে ক্রেজি। আর ভাই এই ওয়ার্ল্ড কাপের স্ক্রিপ্ট রাইটারদের বলতে যাচ্ছি ভাই একটু থাম ভাই, আর পারতেছি না ভাই। না ভাই না, আর হচ্ছে সম্ভব হচ্ছে না। প্রতি ম্যাচে হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস, প্রতি ম্যাচে এখনও কত রাউন্ড অফ 16 বাকি আছে ভাই, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সামনে আরও কি অপেক্ষা করতেছে ভাই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ গাইস নেক্সট টাইম। টিল দেন, পিস আউট, স্টে সেফ, বাই বাই।